আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি তো এটা হচ্ছে সপ্তম শ্রেণীর জীবন বিজ্ঞানের একটি অধ্যায় উদ্ভিদের দেহের গঠনগত বৈচিত্র্য। যেহেতু আমাদের সেকেন্ড পরীক্ষা খুব সামনেই, তাই আমাদের প্র্যাকটিস সেট যত ভালো করে আমরা প্র্যাকটিস করতে থাকবো তত আমাদের এক্সামে কোশ্চেন আসার সম্ভাবনাটা বেড়ে যায়। তো সেরকমই আমরা আজকে রেখেছি 20টা এমসিকিউ প্রশ্ন উত্তর উদ্ভিদের দেহের গঠনগত বৈচিত্র্য। তো এই চ্যাপ্টারটা হচ্ছে ভীষণই বড় এবং কনসেপচুয়াল চ্যাপ্টার, তাই আমরা এখানে অনেকগুলাই এমসিকিউ রেখেছি, প্রায় 20টার মতো এমসিকিউ রেখেছি প্র্যাকটিস সেটটাতে। তো প্রত্যেকে এগুলো অ্যাটেম্প করতে থাকবে, কতগুলো প্রশ্নের উত্তর নিজেদের কাছে জানা রয়েছে। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, মূলের ডগায় টোপরের মতো যে অংশটা রয়েছে সেটাকে কি বলা হয়? তো এখানে রাইট অ্যান্সার হবে মূলত্র। তাছাড়া এক্সট্রা ইনফরমেশান আকারে বলে দিচ্ছি, মূলত্র হচ্ছে মূলের ডগায় টুপির মতো যে অংশ, অর্থাৎ নরম যে মূলটা রয়েছে সেই নরম মূলটাকে মাটির সংঘর্ষের হাত থেকে রক্ষা করে এই মূলত্র অঞ্চলটি। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি। একের দাগে দুয়ের যে কোশ্চেনটা রয়েছে, উদ্ভিদের কোন অংশকে প্রধান মূল বলা হয়? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি, স্থানিক মূল। তৃতীয় যে কোশ্চেনটা রয়েছে, একটি অস্থানিক মূল যুক্ত উদ্ভিদের উদাহরণ দাও। তো অস্থানিক যে মূল, সেই অস্থানিক মূলটা যেটাকে আমরা গুচ্ছমূল বলে থাকি, সেই গুচ্ছমূলটাকে এখানে অস্থানিক মূল বলা হয়। তো গুচ্ছমূল কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়? অপশান ডি, ধান। এটাই হবে রাইট অ্যান্সার। 1.4-এর দাগে যে কোশ্চেনটা রয়েছে, বট গাছের শাখা প্রশাখা থেকে যে মূল নিচের দিকে নেমে আসে তাকে কি বলা হয়? তো এখানে ঠেস মূল হবে না, কেন ঠেস মূল হয় কেয়া গাছের দেখা যায়, শাঁস মূল দেখা যায় সুন্দরী গাছের, এবং আরোহী মূল এটা হচ্ছে পান গাছের দেখা যায়। তাই এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি, স্তম্ভ মূল। চলে যাচ্ছি আমরা 5-এর কোশ্চেনটা, কাণ্ডের যে অংশ থেকে পাতা ও শাখা বের হয় তাকে কি বলে? তো সেই অংশটাকে আমরা পর্ব, যেটাকে ইংলিশে বলা হয় নুড, এইটা হবে। তাছাড়া আমরা এক্সট্রা ইনফরমেশানের জন্য বলে রাখতে যে পর্বমধ্য কি না, পর্বমধ্য হলো দুটি পর্বের মাঝের অংশকে আমরা পর্বমধ্য বলবো। এবং কক্ষটা কি না, কাণ্ড এবং পত্রবিন্দের মাঝে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে আমরা কক্ষ বলবো। চলে যাচ্ছি আমরা 1.6-এর, আলু একটি পরিবর্তিত ভূগর্ভস্থ কাণ্ড, একে বিজ্ঞানসম্মতভাবে কি বলা হয়? তো রাইট অ্যান্সার হবে এখানে অপশান বি, স্ফীতখণ্ড। 1.7, পেঁয়াজ হলো এক প্রকার রূপান্তরিত কাণ্ড, একে কি বলা হয়? তো একে আমরা কন্দ বা বাল্ব বলবো। অপশান এ হবে রাইট অ্যান্সার। 1.8-এর যে কোশ্চেনটা রয়েছে, পাতার চ্যাপ্টা ও সবুজ প্রসারিত যে অংশটা রয়েছে এটাকে আমরা কি বলবো? তো এটাকে আমরা বলবো পত্রফলক, যেটাকে ইংলিশে বলা হয় লিফ ব্লেড। রাইট অ্যান্সার হবে অপশান সি। 1.9 যে কোশ্চেনটা রয়েছে, গোলাপ নিম পাতা কোন ধরনের পাতার উদাহরণ? তো এক্ষেত্রে একটা পত্রবিন্দের মধ্যে, অর্থাৎ পত্রফলকটি অনেকগুলো ভাগে বিভক্ত, সেটাই হচ্ছে কি, সেটাই হবে এক ধরনের যৌগিক পত্র। তো নিম পাতা, গোলাপ পাতা, এদের পাতার ছবিটা কীরকম হয়? মানে পত্রফলকগুলি একাধিক ভাগে বিভক্ত, সেই জন্য এই পাত্রকে আমরা বলবো যৌগিক পত্র। আর সরল পাত্র কি হবে? তার পত্রফলকটা কোনো খণ্ডিত নয়, এটা হচ্ছে সরল পত্র। এই সরল পত্র কোথায় দেখা যায়? আম গাছে দেখা যায়। আর এই যৌগিক পত্র কাদের ক্ষেত্রে দেখা যায়? নিম গাছ, গোলাপ গাছ। তো এটা হবে রাইট অ্যান্সার। ক্যাকটাসের কাঁটাগুলি আসলে কিসে রূপান্তরিত? ক্যাকটাস যেহেতু মরু অঞ্চলে বসবাস করে, তাই বাষ্পমোচন রোধ করার জন্য এদের কাঁটাগুলো হচ্ছে, পাতাগুলি বাষ্পমোচন রোধ করার জন্য কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে। তো রাইট অ্যান্সার হবে এখানে অপশান সি, লিফ। 1.11, ফুলের রঙিন ও আকর্ষণীয় অংশটিকে কি বলা হয়? তো রাইট অ্যান্সার হবে দলমণ্ডল, যেটাকে আমরা ফুলের পাপড়ি বলে থাকি। পরের কোশ্চেনটা ভীষণই ইম্পর্টেন্ট, প্রায় এসে থাকে, নিষেকের পর ডিম্বাশয় বা গর্ভাশয়টি কিসে রূপান্তরিত হয়? তো নিষেকের পর ডিম্বাশয়টি ফলে পরিণত হয়। আর এটাও খুব এসে থাকে, নিষেকের পর ডিম্বকটি কিসে রূপান্তরিত হয়? ডিম্বক যখন বলবো তখন বীজ বলবো, আর যখন ডিম্বাশয় বা গর্ভাশয় বলবো তখন হয়ে যাবে অ্যান্সার ফল। চলে যাচ্ছি আমরা 13-এর কোশ্চেনটা, শিমুল ফুলের পরাগযোগে সাহায্যকারী প্রাণীটি কি? তো যেহেতু শিমুল ফুলে একটা ইতর পরাগযোগ দেখা যায়, সেক্ষেত্রে ইতর পরাগযোগে সাহায্যকারী যে প্রাণী বা জীবটি হবে, তো পাখি বা বাদুড়ের সাহায্যে হয় যেহেতু, তাই হবে অপশান সি, পাখি। 1.14,
একটি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হলো। তো একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হবে যাদের হচ্ছে গুচ্ছমূল দেখা যায়, যাদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। তো এখানে অপশান মতো কোনটা হয়ে যাবে রাইট অ্যান্সার? অপশান সি ধান হবে রাইট অ্যান্সার। 1.5 কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে সেটি ফুলে ওঠে, এটি কোন প্রক্রিয়ার উদাহরণ? তো এখানে রাইট অ্যান্সার হবে অন্ত অভিস্রবণ। যেহেতু বাইরের থেকে জলটা কিশমিশের মধ্যে প্রবেশ করে তাই হয়ে যাবে অন্ত অভিস্রবণ। অপশান বি হবে রাইট অ্যান্সার। 1.16 উদ্ভিদের মূলরম মাটি থেকে জল শোষণ মূলত কোন প্রক্রিয়ার সাহায্যে ঘটে? তো এটা অন্ত অভিস্রবণ। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা এমসিকিউরি একটা 17 দাগের কোশ্চেন। অভিস্রবণ প্রক্রিয়া সাধারণত কারা চলাচল করে? তো অভিস্রবণ প্রক্রিয়া সাধারণত চলাচল করে দ্রাবক অণু। অপশান বি হবে রাইট অ্যান্সার। 1.18 ফুলের যে অংশটি সবচেয়ে বাইরে থাকে সেটি হবে, যেহেতু ফুলের প্রথম স্তবকের নাম বৃত্তি তাই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বৃত্তি, অর্থাৎ সবুজ যে ঘন্টার মতো অংশ থাকে সেটাকে আমরা বৃত্তি বলবো। তো অপশান বি হবে রাইট অ্যান্সার। 1.19 পত্ররন্ধ্রের প্রধান কাজ কি? না, পত্ররন্ধ্রের প্রধান কাজ হচ্ছে গ্যাসীয় পদার্থ রয়েছে, অর্থাৎ O2 CO2 আদান প্রদান হয়। পরের কোশ্চেনটা রয়েছে কুমড়ো গাছের আকর্ষ আসলে কিসে রূপান্তর? যেহেতু কুমড়ো গাছ একটা মিদগত কাণ্ড, তাকে অবলম্বনের সাহায্যে উঠতে হয়, সেই অবলম্বনটাকে জড়িয়ে ধরার জন্য একটা আকর্ষি সৃষ্টি হয়, সেই আকর্ষিটা আসলে কাণ্ডে রূপান্তর। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা পার্ট বির মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো মূলরমের অবস্থান ও কাজ। তো মূলরমের অবস্থান হচ্ছে জাস্ট বর্ধনশীল অঞ্চলের উপরে থাকে মূলরম। মূলরমের কাজ কী হবে? মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে। 2.2 ঠেসমূল কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? তো ঠেসমূল মেনলি হচ্ছে কেয়া গাছের দেখা যায়। 2.3 অর্কিডের কোন প্রকার মূল থাকে যা বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে? তো এটা হচ্ছে বায়বীয় মূল থাকার জন্য বায়ু থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে। রাইট অ্যান্সার হবে বায়বীয় মূল। 2.4 পাতা কাণ্ডের সাথে যে কোণ তৈরি করে তাকে কি বলে? তো হবে অ্যান্সার কক্ষ। 2.5 পরপর দুটি পর্বের মধ্যবর্তী অংশকে আমরা পর্বমধ্য বলে থাকি। 2.6 জবা ও গোলাপের মতো মাঝারি আকার ঝোপালো কাস্টল উদ্ভিদকে আমরা কি প্রকৃতির কাণ্ড বলবো? যেহেতু কাণ্ড তিন প্রকার, একটা বিরুৎ, একটা বৃক্ষ আর একটা গুল্ম, আর জবা গোলাপের হচ্ছে কাণ্ডটা গুল্ম জাতীয় হয়। 2.7 সরল ও যৌগিক পত্র কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? তো সরল হবে আম জাম, যৌগিক পত্র কী হবে? নিম আর তেঁতুল, দুটা লিখলেই হয়ে যাবে। 2.8 একবীজপত্রী উদ্ভিদের পাতায় কোন প্রকার শিরাবিন্যাস দেখা যায়? তো একবীজপত্রী পাতায় হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। 2.9 আদর্শ ফুলের কয়টি অংশ কী কী? তো আদর্শ ফুলের 4টি অংশ, বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর ও গর্ভকেশর। 2.10 লাউ বা কুমড়ো ফুলকে কেন আমরা অসম্পূর্ণ ফুল বলবো? যেহেতু আদর্শ ফুল হতে গেলে বা সম্পূর্ণ ফুল হতে গেলে তাইতে 4টা অংশ থাকে, বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর। যেহেতু লাউ বা কুমড়ো ফুল এই 4টি স্তবকের মধ্যে একটি স্তবক অনুপস্থিত থাকার জন্য আমরা লাউ বা কুমড়োকে অসম্পূর্ণ ফুল বলে থাকব। 2.11 ফুলের পরাগধানী ও পুংদণ্ড নিয়ে গঠিত স্তবকের নাম কি হবে? তো স্তবকের নাম হবে পুংকেশর চক্র। পরের কোশ্চেন, আপেল বা চালতায় কোন ধরন ফলের উদাহরণ? তো এটা একটা অসম্পূর্ণ ফলের উদাহরণ। কেন? সম্পূর্ণ ফুল তাকেই বলবো যেসব ফুলের গর্ভাশয়টা পরিবর্তিত হয়ে ফলের সৃষ্টি হয় তাকে আমরা সম্পূর্ণ ফুল বলবো। যেহেতু আপেল বা চালতা পুষ্পাক্ষ পরিবর্তিত হয়ে সৃষ্টি হয় তাই এটাকে আমরা অসম্পূর্ণ ফুল বলবো। ওল ও কচুর কাণ্ডকে কি বলা হয়? তো এটা হচ্ছে গুড়িকাণ্ড বলা হয়। পাথরকুচি কিভাবে বংশবিস্তার করে? পাথরকুচি অর্থাৎ বই পাতার সাহায্যে বংশবিস্তার করে। রাইজোমের একটা উদাহরণ, তো রাইজোমের উদাহরণ হবে আদা। চলে যাচ্ছে 2.16 মূলরম কোন অঞ্চলে দেখা যায়? তো এটা হচ্ছে বর্ধনশীল অঞ্চলের নিচে দেখা যায়। জবা ফুলের উপবৃত্তির সংখ্যা কয়টি? না, জবা ফুলের উপবৃত্তির সংখ্যা হবে 5টি। পুংকেশর কোন অংশে পরাগরেণু থাকে? তো পরাগরেণু মেনলি পরাগধানীর মধ্যে সঞ্চিত থাকে। 2.19 গর্ভকেশরের প্রধান 3টি অংশের নাম কি? তো গর্ভকেশরের প্রধান 3টি অংশ হবে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয়।
20 পত্রফলক কাকে বলে? না, পত্রবিন্দের সঙ্গে যুক্ত সবুজ চ্যাপ্টা প্রসারিত অংশকে আমরা পত্রফলক বলবো। তো আমরা আলোচনা করেছি 20টা এমসিকিউ, তার সাথে সাথে 20টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। কে কতগুলা এই প্রবলেম সেটটায় সলভ করেছো প্রত্যেকে রেসপন্স করবে। তো আজকের ক্লাসটা এতটাই। এই চ্যাপ্টার থেকে এই কিছু কোশ্চেন যদি আমরা প্র্যাকটিস করে যাই, আমাদের পরীক্ষা নিঃসন্দেহে কিছু কমন প্রশ্ন আসতে পারে। তো যারা যারা প্রত্যেকে ভিডিওটা দেখলে প্রত্যেকে থ্যাঙ্কস ফর ওয়াচিং।